আসসালামু আলাইকুম সবাইকে। 2026 সালের 12ই ফেব্রুয়ারির আসন্ন সাধারণ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি ক্ষমতা বদলের পালা নয়, বরং এটি 24-এর যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একটি চূড়ান্ত পরীক্ষা। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই দ্বিমেরু লড়াইয়ের ইশতেহারের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে পলিসি ব্যাটল গ্রাউন্ড। দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করলে দেখা যায় তারা ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে পেরেছে, যেখানে আদর্শের চেয়ে সুশাসন ও রাজনৈতিক নিশ্চয়তার অগ্রাধিকার পাচ্ছে। তবে এই বিশাল প্রতিশ্রুতির আড়ালে রয়ে গেছে কিছু গভীর নীতিগত ফাঁকফোকর বা লুপহোলস, যা নিয়ে নিবিড় আলোচনা জরুরি। বিএনপির নির্বাচনী কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্যামিলি কার্ড বা শিক্ষিত বেকারদের ভাতা। এটি মূলত ক্যাশ ট্রান্সফার মডেল, যা তৃণমূলের 4 কোটি পরিবারকে রাষ্ট্রের সাথে সরাসরি আর্থিক সম্পর্কে যুক্ত করতে চায়। একাডেমিক ভাষায় একে বলা হয় ওয়েলফেয়ার পপুলিজম। অন্যদিকে জামাতে ইসলামী সম্প্রতি তাদের 26 দফার একটি সুদূর প্রসারী ইশতেহার ঘোষণা করেছে। তাদের মডেলে সরাসরি নগদ টাকার চেয়ে ইনস্টিটিউশনাল রিফর্ম বা প্রাতিষ্ঠানিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে। জামাত ও এনসিপি জোটের প্রধান অস্ত্র হল আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন। তারা রাষ্ট্রকে একটি হিউম্যান এবং জাস্ট স্টেট হিসেবে গড়ে তোলার কথা বলছে। এনসিপি মূলত তরুণ প্রজন্মের ক্ষোভ ও মেধাতন্ত্র অর্থাৎ মেরিটোক্রেসিকে পুঁজি করে শিক্ষা ও কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে। তবে এই প্রতিটি ইশতেহারেই কিছু গুরুতর কাঠামোগত দুর্বলতা রয়েছে। প্রথমত, আর্থিক সংস্থান বা ফিসকাল সাস্টেনেবিলিটি। বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন টাকা, যা বর্তমান সামাজিক সুরক্ষা বাজেটের প্রায় দ্বিগুণ। এই যে বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে ইশতেহারে কোনো স্পষ্ট দিক নির্দেশনায় নেই। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সক্ষমতা। জামাত ও এনসিপি যে আমূল সংস্কারের কথা বলছে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষ আমলাতন্ত্র এবং বিচারিক স্বাধীনতার ব্লুপ্রিন্ট অনুপস্থিত। তৃতীয়ত, নিরাপত্তা ও চরমপন্থা। রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দলগুলোর প্রতিশ্রুতি অনেক ক্ষেত্রে অস্পষ্ট ও রেটোরিক্যাল। এছাড়া এনসিপির মতো নতুন দলগুলোর ক্ষেত্রে স্ট্রিট ইনফ্লুয়েন্সকে ব্যালট বাক্সে রূপান্তর করার সাংগঠনিক সক্ষমতা এখনও প্রশ্নবিদ্ধ। একটি কার্যকর ও টেকসই আগামীর জন্য ইশতেহারগুলো কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানে রূপান্তর করা প্রয়োজন। দুর্নীতি দমনে কেবল জিরো টলারেন্সের স্লোগান নয়, বরং দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক শক্তিশালী ভিত্তি দেওয়া জরুরি। কর্মসংস্থানের ক্ষেত্রে বিএনপির যে 10 মিলিয়ন চাকরির প্রতিশ্রুতি এবং জামাতের যুব টেক ল্যাব প্রকল্পের মধ্যে সুসমন্বয় অত্যন্ত প্রয়োজন। সেই সাথে রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান। 2026-এর এই নির্বাচন কেবল একটি জয় পরাজয়ের লড়াই নয়, এটি হবে জুলাই 2024-এর আকাঙ্ক্ষার প্রতিফলন। দলগুলো যদি তাদের ইশতেহারের ফাঁকফোকরগুলো পূরণ করতে না পারে, তবে জনগণের ক্রমবর্ধমান রাজনৈতিক সচেতনতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত ভোটাররা কেবল স্বপ্ন দেখতে চায় না, তারা চায় সেই স্বপ্নের একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ। আশা করি রাজনৈতিক দলগুলো খুব শীঘ্রই সেই বাস্তবসম্মত রোডম্যাপ নিয়ে জনগণের সামনে হাজির হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।